গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ একটা নতুন দিন আর একটা নতুন ব্লগ। চলুন তাহলে শুরু করা যাক। সকালবেলা উঠে গেছি, একটু কাজ করছিলাম, তারপরে নিচে এসে দেখছি কি সুন্দর রোদ দিয়েছে, তাই ভাবলাম একটু রোদটাই দাঁড়াই। আর এই জবা গাছটায় তো কন্টিনিউ সেই পোকার প্রবলেম হচ্ছেই, কিন্তু ওই জল দিয়ে দিয়ে ধুয়ে দিই, তাতে এখন অনেকটা ভালো আছে। মানে কুড়িগুলো আবার বড় হচ্ছে, বেশ সুন্দর অনেক কুড়ি এসছে। আর এখানে দেখুন এক বালতি জল কাল রাত্রেবেলায় ভরে এখানে রেখে দিয়েছিলাম। আসলে আমাদের যে হিউমিডিফায়ারটা আছে সেটা নষ্ট হয়ে গেছে। আর এখানে দেখুন ঘরের হিউমিডিটি এখন 28, যেখানে 40 থাকার কথা। 40 থাকলে ভালো, তার কমে থাকলে না খুব অসুবিধা হয়, হাত পা ফেটে যাচ্ছে, বিশেষ করে ঠোঁটটাও খুব ফেটে যায়, সাথে সাথে নাক দিয়েও ভীষণ রক্ত পড়ে। আর এখানে আজকে টেম্পারেচার দেখুন -24, ফিলস লাইক -26, মানে প্রচণ্ড ঠান্ডা। আর এখানে এই যে হিউমিডিফায়ারটা বেশ কয়েক বছর ধরে আমরা ইউজ করছিলাম, সেটা একদম খারাপ হয়ে গেছে। কালকে জল ভরে রেখেছিলাম সকাল থেকে, কিন্তু একটুও এখানে মানে জলটা কমেনি, তার মানে বোঝাই যাচ্ছে খারাপ হয়ে গেছে, আর হবে না। আসলে কি হয়, অনেক সময় হার্ড ওয়াটারে জিনিসটা জ্যাম হয়ে যায়, খারাপ হয়ে যায়। আমাদের এখানের ওয়াটার তো খুব একটা ভালো না, ভীষণ খারাপ জলটা, তাই আমাদের সবসময় সল্ট দিয়ে জলটাকে পরিষ্কার করতে হয়, মানে ফিল্টার করতে হয়। তাই গতকাল রাত্রে এক বালতি জল ভরে রেখে দিয়েছিলাম, তাতে যদি একটু হিউমিড হয় ঘরের ভেতরটা। আজকে তো দেখালামই টেম্পারেচার, এখন আছে -26, ফিলস লাইক। তো প্রচণ্ড ঠান্ডা বাইরে, দরজাটা খোলার সাথে সাথে কীরকম বাষ্প হয়ে গেল কাচের ডোরটা, তাই তাড়াতাড়ি বন্ধ করে দিলাম, প্রচণ্ড ঠান্ডা লাগছে। বাড়ির ভেতর থেকে বাইরে কীরকম টেম্পারেচার সেটা বোঝার উপায় নেই, কারণ ভেতরে তো হিটার চলে, তাই অতটা বুঝতে পারি না। কিন্তু আজকে গুবলুর স্কুল ছুটি দিয়ে দিয়েছে। সকালবেলাতে ছিল -30, মানে ফিলস লাইক ছিল -30, প্রচণ্ড ঠান্ডা ছিল। তো সেই জন্য আজকে সব জায়গায় এখানে মোটামুটি স্কুল ছুটি দিয়ে দিয়েছে। গতকাল রাত্রেই যেহেতু ওরা মেল পাঠিয়ে দিয়েছিল আজকে ছুটি হবে বলে, তাই আমিও একটু লেট করে উঠেছি। এরকম একদিন আগে যদি একটু জানিয়ে দেয় তাতে বেশ সুবিধা হয়, একটু বেশিক্ষণ ঘুমানো যায়। তারপরে উঠে পড়েছি, কি সুন্দর রোদ দেখুন। এই রোদের মধ্যে ঘিটাকেও রেখে দিয়েছি, কারণ ঘিটা ওই ঠান্ডায় জমে একদম শক্ত হয়ে গেছে, ভাবলাম একটু রোদে রাখি, যদি নরম হয়। সকালবেলা থেকে একে একে কাজ শুরু হয়ে গেছে। যেহেতু একটু লেট করে উঠেছি, তাই হাতে আর এক্সট্রা টাইম নেই, একের পর এক কাজ করে যেতে হবে। তাই সকালবেলা উঠে চা খেয়ে যে বাসনগুলো মানে পড়েছিল সেগুলোও ধুয়ে নিচ্ছি, আর যেগুলো গতকাল রাত্রে কিছু এখানে ধুয়ে রেখেছিলাম সেগুলোও জায়গা মতো রেখে দিলাম। অন্যদিন গুবলুকে যখন 6টার সময় ডাকি, ও ওঠার পরে ওর বিছানাটা তুলে দিই, কিন্তু আজ একটু লেট হয়ে গেছে, ও একটু লেট করে উঠেছে, ভালোই হয়েছে। তবে গুবলু যে খুব লেট করে ওঠে সেটা নয়, ওর যেহেতু সকালে ওঠা অভ্যেস, তাই ও সকালে উঠে যায় আর খুব তাড়াতাড়ি শুয়েও পড়ে। মানে যেটা ওর ছোটোবেলা থেকে অভ্যেস সেটাই ওর হয়ে আছে, ওর থেকে চেঞ্জ হয় না। তবে হ্যাঁ, যখন সামারের ছুটি পড়ে, যখন আবার এখানে মানে কোনো ছুটি থাকে পরপর অনেক দিন, তখন আবার একটু হ্যাবিটটা চেঞ্জ হয়ে যায়। তা না হলে স্কুল চলাকালীন যেরকম ওর রুটিন থাকে ও মোটামুটি সেই রকমই করে। তাই চলে এসেছি, একটু ওর বিছানাটাকে গুছিয়ে দিচ্ছি। আর এত সুন্দর রোদ আসছে, তাই জানলার পর্দাগুলোকে না সরিয়ে আর পারি না। মনে হয় শীতকাল, ঘরের ভেতরটায় একটু রোদ এলে বিছানাগুলো একটু গরম হয়ে থাকবে। শুতে যাই যখন পুরো পিঠে ছ্যাঁকা লাগে, ছ্যাঁকা লাগে বলতে মানে ঠান্ডার ছ্যাঁকা লাগে, এতটাই ঠান্ডা হয়ে থাকে বিছানাগুলো। আমাদের আসলে ঘরের মধ্যে কি হয়, মেন ফ্লোরটা আমাদের বেশি গরম থাকে, যেটা মাঝের ফ্লোর, যেখানে আমার কিচেন আছে। একদম বেসমেন্টে তো প্রচণ্ড ঠান্ডা, এমনকি এই ওপরটাতেও ঠান্ডা। আপনারা বলবেন ওপরটায় তো রোদ পায়, ঠান্ডা, কিন্তু না, বাইরে তো প্রচণ্ড ঠান্ডা না, সেই জন্য ছাদটা ঠান্ডা হয়ে থাকে, ছাদের ওপর বরফ জমে থাকে, সেই ঠান্ডাটা নামে, প্রচণ্ড ঠান্ডা হয়ে থাকে। তাই একটু রোদ, যদি জানলার পর্দাগুলো সরিয়ে দিই, একটু রোদ এলে হালকা ঘরের ভেতরটা গরম হয়ে থাকে, বিশেষ করে বিছানাগুলো। খাওয়া হয়েছে, পড়তে বসো, এগুলো সব নিচে গিয়ে রেখে আসো, দিয়ে পড়তে বসো, টিভি অফ করে রিডিংটা করো বা ভালো করে। আর কি এক্সাম আছে বললে, ম্যাথ না সায়েন্স? সায়েন্স পড়ো, ওগুলো একটু ম্যাথ প্র্যাকটিস করো।
আজ স্কুল ছুটি তো কি হয়েছে, ও সকালবেলায় টিভি নিয়ে বসে গেছে, তাই একটুখানি বকতে হয় যে সকালবেলায় স্কুল ছুটি যতই হোক একটু পড়াশুনো না করলে যেন হয় না। আসলে ওই আমাদের ছোটোবেলার অভ্যাস সকাল সন্ধ্যে একবারটি বইটা নিয়ে বসা, সেটাই বাচ্চাদেরকেও একটু অভ্যাস করানো। কারণ ম্যাথ সায়েন্স এগুলোকে একটু অভ্যাস না করলে না কিছুতেই হয় না। আর এক্সামে আমি দেখেছি ও যখনই অভ্যাস করা ছেড়ে দেয় তখনই গ্রেডে একটু কমে যায়। তাই রোজ যদি অল্প অল্প করে অন্তত আধা ঘন্টা করেও করে তাহলেও অনেক। তাই ওকে একটু বকে ঝোঁকে পড়তে বসালাম। চলুন আমি এই ঘরের পর্দাগুলোও সরিয়ে দিই। কি সুন্দর রোদ আসছে, দুপুর অবধি এই রোদটা পেলে বিছানাটা বেশ গরম হয়ে যায়, তখন খুব আরাম লাগে। এই জন্যই দক্ষিণমুখী ঘর নিয়েছিলাম, মানে আমার এন্ট্রান্সটা হচ্ছে উত্তর আর এটা হচ্ছে দক্ষিণ। তাই সকাল থেকে একদম বিকেল অবধি রোদ থাকে, আর ঠিক এর কর্নারে এখন সূর্য অস্ত যায়, তাই সেই কর্নার থেকেও বিকেলে রোদটা পাই, বেশ ভালো লাগে। অনেকদিন ধরে ভাবছি আপনাদের সাথে একটা কথা শেয়ার করব, কিন্তু প্রায় ভুলে যাই। আমার একজন বন্ধু আছে, নাম হচ্ছে সুহাসিনী, তারও একটি চ্যানেল আছে। চ্যানেলটির নাম হচ্ছে অবিত মেমো। তো আপনারা গিয়ে একবার ওই চ্যানেলটা ভিজিট করতে পারেন। আমার খুব ভালো লেগেছে, পার্সোনালি আমি গিয়ে দেখেছি চ্যানেলটা, আমার ভীষণ ভালো লেগেছে। এবং কোথাও না কোথাও এগুলো আমাদের লাইফে অনেক হেল্প করে। আমরা অনেক সময় অনেক বাচ্চা নিয়ে সমস্যার মধ্যে পড়ি, সেই সব সমস্যা নিয়েই এই চ্যানেলটা মানে ও বলেছে এই চ্যানেলের মধ্যে হয়তো আপনাদের কারোর অনেক উপকার হতে পারে। আমরা সবসময় যা ভাবি আমাদের ভাবনাগত সবসময় সে কাজ হয় না, মানে সেই সব ঘটে না। হঠাৎ করে লাইফে এমন কিছু চেঞ্জ আসে বা এমন কিছু ঘটে যেটার জন্য আমরা প্রস্তুত থাকি না, এবং সেটাকে কি বলবো মেনে নেওয়া এবং সেটাকে মেনে নিয়ে সেটার সাথে চলা, সেটা কিভাবে করবেন এই চ্যানেলটা আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি সব কিছু বলে দিচ্ছি না, আমি চাই আপনারা গিয়ে ওর চ্যানেলটি দেখুন। চ্যানেলটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা ওখানে গিয়ে দেখতে পারেন। আর তাছাড়া আমি নামটা তো দিয়েই দিয়েছি স্ক্রিনে, সেটা দিয়েও আপনারা সার্চ করে দেখতে পারেন। তবে আমার মনে হয় লিঙ্কটা দিয়ে গেলে আপনাদের বেশি সুবিধা হবে। বিছানাপত্র তুলে একেবারে স্নান করে পুজো করে তবে আজকে কিচেনে ঢুকেছি। আর রান্না দেখে তো বুঝতেই পাচ্ছেন কি রান্না করছি। হ্যাঁ, আজকেও করছি শুক্তো। তবে আজকে শুক্তোটা একটু অন্যরকম করে করব, কারণ আপনাদের মধ্যে একজন বন্ধু আমাকে সাজেস্ট করেছিলেন যে এই শুক্তোর মধ্যে যদি একটু রাঁধুনি গুঁড়ো করে বা একটু রাঁধুনি বেটে দেওয়া হয় তাহলে নাকি খুব ভালো হয়। সেটাই আজ আমি ট্রাই করব। অন্যদিন 5 ফোড়নের সাথে রাঁধুনি থাকে সেটাই দিই ফোড়নে, কিন্তু আজ একটু গুঁড়ো করে দেবো ভাবছি। যেই ভাজা মশলাটা দিই, যে জিরে আর শুকনো লঙ্কা, তার সাথেই একটুখানি আমি ওই রাঁধুনি গুঁড়ো করে নেব। তেল গরম হতেই তেলে 5 ফোড়ন দিয়ে দিয়েছি, আর তার সাথে তেজপাতা দিয়ে একে একে সবজিগুলো ভেজে তুলে নিচ্ছি। সবার প্রথমে আলুর পর পটল দিয়েছি, পটলটা ভাজতে একটু টাইম লাগে, তারপরে কাঁচকলাটা দিয়ে দিয়েছি। এবারে একে একে সব ভালো করে ভেজে নিচ্ছি। অনেকে আবার কি করে একটা একটা করে সবজি ভেজে তুলে নেয়। আমার মাকেও দেখেছি একটু বেশি করে তেল দেয়, সেই তেলে ছাঁকাভাবে সবজিগুলোকে বেশ ভেজে তুলে নিত, তারপরে তেল যেটা এক্সট্রা থাকতো কমিয়ে বাকি শুক্তোটা যেভাবে করে সেভাবে করতো। তো সেইভাবেও করা যায়, তবে আমার হাতে টাইম আজকে খুব কম, কারণ অনেক রান্না আছে আজ আমার হাতে। তো সেই জন্য ভাবলাম এইভাবেই করে দিই, তা নাহলে ইচ্ছে ছিল মা যেভাবে করে সেইভাবে করে দেখবো আজকে। কারণ শুক্তোটা জানি না কেন আমার নিজের হাতে খেতে অতটা ভালো লাগে না, অন্যের হাতে খেতে যতটা বেশি ভালো লাগে। হয়তো তাই হয়, জানি না, রান্না নিজের হাতে খেতে সবসময় ভালো লাগে না। তো যাই হোক, এখানে দেখুন সর্ষে পোস্তটাকেও বেটে নিয়েছিলাম অল্প, দিয়ে সব সবজিগুলো ভাজা হয়ে যেতে সর্ষে পোস্ত, তার মধ্যে অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে জল ঢেলে দিলাম। এবার সবজিগুলো যেটুকু সেদ্ধ হওয়া বাকি আছে সেটুকু সেদ্ধ হয়ে যাবে। চলুন আর বাকি যে রান্নাগুলো আছে সেগুলো করে নিই। শুধু শুক্তো করলেই হবে না, একটুখানি তার সাথে আমি মাশরুমের তরকারিও করব, কারণ শুধু শুক্তো দিয়ে পুরো ভাত খাওয়া যায় না। সাধারণত আমরা এখানে অত তরকারিপাতি করি না, একটা ভাজা একটা ঝোল তরকারি হলেই হয়ে যায়, কি কখনো কখনো একটা ঝোল তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। কিন্তু মাঝে মাঝে 1-2টো করে বানাই, যেমন এইরকম শুক্তো বা তেতো টাইপের কিছু থাকলে না সেটা দিয়ে পুরো ভাত খাওয়া যায় না, বা চচ্চড়ি থাকলে সেটা দিয়েও না।
তাই তার সাথে একটা কিছু এরকম তরকারি মতো করতে হয়। তারপরে ভাবি একটা এক্সট্রা বানিয়ে রাখলে রাত্রেও হয়ে যাবে। তাই ওইদিকে একটু মাশরুম তেলে ভেজে নিচ্ছি। প্রথমে একটু নুন দিয়ে দিলেই মাশরুম থেকে জল বেরিয়ে যায়, তাতে জলটা শুকিয়ে গেলেই মাশরুমটা রেডি। আর এখানে দেখুন জিরে আর শুকনো লঙ্কার সাথে একটু রাঁধুনিকে আমি ড্রাই রোস্ট করে নিয়েছি, দিয়ে একটু গুঁড়িয়ে নিলাম। খুব ড্রাই রোস্ট মানে জিরেটা আর শুকনো লঙ্কাটা যতটা করেছি রাঁধুনিটা অতটা করিনি, রাঁধুনিটা অনেক পরে অ্যাড করেছিলাম। জাস্ট একটু গরম করে নিয়েছি যাতে গুঁড়ো করে নেওয়া যায়, তারপরে গুঁড়িয়ে নিলাম। ততক্ষণে দেখছি এখানে মাশরুমটাও ভাজা হয়ে গেছে, এটাকে তুলে রাখলাম। এবারে চলুন মাশরুমের তরকারিটা বসাবো। কড়াতে তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে অল্প একটুখানি জিরে দিলাম, আর সাথে দেব একটু সামান্য হলুদ, কারণ আলুগুলো দেওয়ার সাথে সাথে এত তেল ছিটে আসে, তাই একটু আগে থেকেই হলুদ দিয়ে দিই। এবার আলুগুলো এখানে ভাজা হতে থাক। চলুন ততক্ষণে শুক্তোর সমস্ত সবজি হয়তো সেদ্ধ হয়ে যাবে। ভাজা মশলাটা দিয়ে এবার নামিয়ে নেব। শুক্তোর সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে দেখুন ভাজা মশলাটা লাস্টে অ্যাড করে দিচ্ছি। ঠিকই বলেছেন, জানেন তো, রাঁধুনিটা দেওয়ার সাথে সাথে একটা খুব সুন্দর মিষ্টি গন্ধ আসছে, বেশ ভালো লাগছে। তাই আজকে অতটা ঝোলঝোল করব না, একটু মাখা মাখা নামাবো, যাতে বেশ ভালো লাগে। সবসময় ঝোলঝোল শুক্তো ভাল লাগে না। আমাদের বাড়িতে আবার একটু সবাই দেখেছি ঝোলঝোল শুক্তো খায়, অনেকে আবার এটাতে অল্প একটু দুধও দেয়। কিন্তু আমার বাপের বাড়িতেও দেখেছি, আর আমি গোলককেও দেখি, ওরা কেউ দুধ দেওয়া শুক্তো খেতে চায় না, সবাই এই রকম একটুখানি ভাজা মশলা দেওয়া শুক্তোটাই খেতে চায়। চলুন শুক্তো রেডি হয়ে গেছে, এবারে বাকি রান্নাগুলো একে একে করে নিই। ওইদিকে তো আলু ভাজতে দিয়েছিলাম মাশরুমের তরকারির জন্য। আলুটা ভাজা হয়ে যেতেই তার মধ্যে অ্যাড করে দিলাম বেশ কিছু টমেটো। টমেটোটা এবার একটু ভাজা হতে থাক, একটু গলতে টাইম লাগে, তাই ঢাকা দিয়ে দিয়েছিলাম। এখন টমেটোটা ভাজা হয়ে গেছে, এবারে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। খুব সিম্পল রান্না করছি, একদম আদা জিরে ধনে লঙ্কা গুঁড়ো দিয়ে যেরকম নিরামিষ রান্না হয় সেটাই করছি, কারণ এটাই ওরা খেতে ভালোবাসে, তাই এটাই এইভাবেই করি। আমার আবার মাশরুম একটুখানি যেন মাশরুমের ঝাল কষা এই রকম খেতে বেশি ভালো লাগে। ওরা আবার এরকম ঝোল ঝোল তরকারি, গোলককে বিশেষ করে দেখেছি ও ঝোল তরকারি খেতে ভীষণ পছন্দ করে, তাই আমি সবসময় দেখবেন এক কড়া করে ঝোল করি। তো যাই হোক, এটা খুব ঝোল করব না, একটু মাখা মাখাই নামাবো। যাই হোক, মশলাটা কষা হয়ে গেছে বলে জল দিয়ে দিলাম। চলুন এবারে এটা আলুটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে, তরকারিটা যতক্ষণ রেডি হচ্ছে, ততক্ষণ আর যেগুলো আছে জোগাড় সেগুলো করে নিই। আমরা তো এই তরকারি খাবো, কিন্তু গুবলু অনেক সময় দুপুরে এসে পুরো বিদ্রোহ করে দেয়, বলে আমি আজ ভাত খাবো না। সে ভাত খাবে না তো ভাত খাবেই না, তো তার জন্য একটা কিছু এক্সট্রা আমাকে বানিয়ে রাখতেই হয়। যদি বুঝিয়ে সুজিয়ে ভাত খাওয়াতে পারি তো খায়, তা না হলে এরকম কিছু দিয়ে বানিয়ে দিই। অল্প স্বল্প একটু চিকেন ভেজে রাখলে বা তার সাথে একটু ভেজিস কিছু ভেজে রাখলে সেটা দিয়ে একটু রোল বা কিছু একটা ওই কেসাডিয়া যে হয় সেটাও বানিয়ে দিলে খেয়ে নেবে। তাই ভাবলাম এখানে চিকেনটা ম্যারিনেট করে রাখি। ছোট ছোট করে থাই চিকেন পিস নিয়ে নিয়েছি, আর সাথে দিয়ে দিলাম একটু নুন গোলমরিচ, আর দিলাম একটু ট্যাকো মশলা, আর বেশ অনেকটা লেবুর রস। ব্যাস, এটা দিয়েই ম্যারিনেট করে দেবো। চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে, ম্যারিনেট অবস্থায় এটাকে আধা ঘন্টা রাখতে হবে। তাই ভাবলাম এখানে আমি ততক্ষণ বাকি কাজগুলো করে নিই। যেমন মাশরুমের তরকারিটা হয়ে গেছে, খুব সুন্দর একটা মাখা মাখা তরকারি, অল্প ঝোল আছে কিন্তু একটু পরে এটা বসে যায় ঝোলটা। তো যাই হোক, এখানে রেডি হয়ে গেছে এরকম হালকা পাতলা করে একটা মাশরুমের তরকারি। আজকে বানাবো একটা মেক্সিকান ডিশ আবার, সেটা হচ্ছে চিকেন কেসাডিয়া। তো এটা খেতেও গুবলু খুব ভালোবাসে। আসলে চিকেন দিয়ে কিছুই বানিয়ে দিই না কেন, ও খেয়ে নেয়। তবে আমিও কম যাই না, শুধু চিকেন দেবো কেন, সাথে একটুখানি ভেজিজও দিয়ে দেবো। যেমন এখানে বেল পেপার দিয়েছি 2 রকমের, রেড আর ইয়েলো, সাথে অল্প একটু পেঁয়াজ। আপনারা চাইলে একটুখানি বিনস দিতে পারেন বা একটু পালং শাককেও ভেজে দিতে পারেন, সাথে একটু কর্নও দিতে পারেন, তাতে কিন্তু ভালোই লাগে। তো ভেজিসগুলো ভাজা হয়ে যেতেই তুলে নিলাম। এবারে ওই প্যানেই চিকেনগুলোকে দিয়ে দেবো। ভেজিসগুলো দেখলেনি খুব অল্প তেলে ভাজলাম, সেরকম চিকেনটাকেও খুব অল্প তেলে ভাজবো, কারণ এটা যেহেতু থায়ের পিস নিয়েছি, তাই থায়ের পিসে প্রচণ্ড ফ্যাট থাকে, সেটা থেকেও অনেকটা তেল চলে আসে, তাই খুব অল্প তেলেই ভাজা হয়ে যায়। এখানে দেখুন চিকেনগুলোকে নাড়াচাড়া করতে করতে বেশ এখন মানে সেদ্ধও হয়ে গেছে, ফ্রাইও হয়ে গেছে, তাই তুলে নিলাম। এবার এই প্যানের মধ্যে অল্প একটু বাটার দিয়ে দিলাম। বাটারটা গরম হতে এর মধ্যে দিয়ে দেবো টর্টিয়া, যে রুটিগুলো পাওয়া যায়।
আপনারা চাইলে বাড়িতে আটার বানিয়েও দিতে পারেন। আমি সাধারণত তাই করি, আটা ময়দা মিশিয়ে দিই বা শুধু আটারই বানিয়ে দিই রোল টোল বানালে। কিন্তু আজকে আমার হাতে টাইম খুব কম, অনেক রান্নাবান্না আছে, তাই দেখলাম ফ্রিজে টর্টিয়া এই রুটিগুলো আছে, সেটা দিয়েই বানিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি এটা দিয়েই বানাই, কিন্তু এটা তো খুব একটা হেলদি নয়, তাই আটা দিয়েই অন্য সময় বানিয়ে দিই। কিন্তু এগুলো হাতের কাছে রাখি, তাড়াহুড়োর সময় এগুলো দিয়েই করে দিই। তো দেখুন এইভাবে রুটিটা দিয়ে তার উপরে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেটা দিলাম, তারপরে চিকেনটা দিলাম, চিকেনের ওপরে বেশ অনেকটা চিজ দেব, কারণ এটার মধ্যে মানে ক্যাসারিয়া এরকম চিজ দিয়েই বানিয়ে খাই, খেতে খুব ভালো লাগে। আর তাছাড়া বাচ্চারা তো জানেনই চিজ কীরকম পছন্দ করে, তাই ওদের চিজ দিয়ে চিকেন দিয়ে কিছুই দিলে ওরা খুব সুন্দরভাবে খেয়ে নেয়। এবার এটাকে খুব চেপে চেপে সেঁকবো, যাতে এটা দু সাইড দিয়ে খুব মুচমুচে হয়ে যায়, কারণ এটা একটু মুচমুচে খেতেই বেশি ভালো লাগে। এই সাইডটা ভাজা হয়ে যেতে এটাকে পাল্টে দিয়ে আবার একটু বাটার দিয়ে ভালো করে এটাকে এই সাইড দিয়েও মুচমুচে করে নেব, তাহলে কিন্তু ছুরি দিয়ে খুব সুন্দর কাটা হয়ে যাবে, একদম পিজার মতো রেডি হয়ে যাবে। চলুন এটাকে এপিট ওপিট করে বাটারে ভালো করে ভেজে মুচমুচে বানিয়ে নিয়েছি। এবারে এটাকে কেটে গরম গরম সার্ভ করে দেব। আর ও তো গন্ধতে আর থাকতে পারছে না, ওপরে গন্ধ গেছে, বারবার এসে বলছে কি বানাচ্ছি। তো যাই হোক, এখানে রেডি হয়ে গেছে, আরও একটা বানাবো, একসাথে দুটো দিলে পেটটা ভরে যাবে। আর এখানে দেখুন ছুরি দিয়ে কাটার সাথে সাথে খুব সুন্দর কেটে যাচ্ছে, মানে এই রকমই মুচমুচে করে আপনাকে বানাতে হবে। বাচ্চারা সবসময় ডাল ভাত সবজি এগুলো খেতে চায় না, কিন্তু এগুলো তো ওদের খাওয়াতেই হয়, ক্যালসিয়াম প্রোটিন ভিটামিন এই সব কিছুই ওদের না দিলে অসুবিধা। তাই মারা তার জন্য কিছু না কিছু রাস্তা বের করেই নেয়। সেরকম আমিও ওকে সবজি খাওয়ানোর জন্য এভাবে নতুন নতুন জিনিস করে দিই, তাতে কিন্তু সুন্দর সবজিও খেয়ে নেয়, একবারও বলে না খাবো না। আগে একটু বায়না করতো যে না সবজি খাবো না, কিন্তু এখন দেখি ও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, খেয়ে নেয়। আর এখানে দেখুন রেডি হয়ে গেছে, ওকে দিয়েও দিলাম, ভীষণ হ্যাপি হয়ে গেছে দেখে, ভাত খেতে হবে না, ভীষণ হ্যাপি। চলুন আরও একটা রান্না আছে করে নিই। এই রান্নাটা স্পেশালি আমার জন্য করছি, কারণ আমার কোনো তরকারি খেতে ভাল লাগে না, না শুক্তো না এই মাশরুমের তরকারি, তাই ভাবলাম একটু ভাজাভুজি কিছু করি। আসলে সকালেই ভেবেছিলাম একটু মুসুর ডাল করব, কিন্তু রোজ রোজ গোলক আবার মুসুর ডাল খেতে চায় না, কিন্তু ভিজিয়ে দিয়েছিলাম মুসুর ডালটা, মানে ধোয়া হয়ে গেছিলো, তাই সেটাকে কি করব, সেটার জায়গায় মুগ ডাল করেছি, সেটা দিয়ে ভাবলাম একটু বড়া করে দিই। মুসুর ডালের বড়া পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনেপাতা কুচি দিয়ে গরম ভাতে খুব ভালো লাগে। তবে বড়াটা আজকে শুধু করব না, সাথে একটু আলু আর একটুখানি পেঁয়াজ কলি আছে, পেঁয়াজ কলি মানে আমাদের যে পেঁয়াজ শাকটা হয় এখানে যেটা পাওয়া যায়, পেঁয়াজ কলি তো পাওয়া যায় না, পেঁয়াজ শাক যেটা হয়, তো সেটা দিয়েই করব, তার সাথে বড়াটা দিয়ে দেবো, সব একসাথে ভাজা হয়ে যাবে। রান্নাও চলছে, আবার একদিকে টুকটুক করে আমার সব কাজ সারাও চলছে। এখানে আলুটা অনেকটাই ভাজা হয়ে এসেছে, এবারে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ শাকটা, মানে স্প্রিং অনিয়ন যেটাকে বলে আর কি, সেটাই পুরোটাই এখানে কেটে দিয়ে দিয়েছি। খেতে খুব ভালো লাগে, শীতকালে পেঁয়াজ কলি আলু ভাজা খেতে বেশ ভালো লাগে না? তো এখানে দেখুন অল্প একটু নুনও অ্যাড করে দিয়েছিলাম, আর এখন দেখুন দুটোই মোটামুটি ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না, তাহলে পেঁয়াজ শাকটা একদম দড়ি দড়ি হয়ে যায়। এবারে এর মধ্যে ওই ডালের বড়াগুলো ভেজে দিলাম, না দিলেও হতো, কিন্তু আমার মনে হলো সব একসাথে দিয়ে দিই, সব গন্ধ মিলিয়ে একটা খুব সুন্দর গন্ধ আসছে, বেশ ভালো লাগছে পেঁয়াজগুলির সাথে। এটা পুরো আজকে আমি নতুন বানালাম, আমি কোথাও দেখিনি, মাথা থেকেই বের করলাম। এটা দিয়ে তরকারি করলেও হয়তো ভালো লাগতো, কিন্তু আমি ভাজা খেতে খুব ভালোবাসি, মানে বিশেষ করে গরম ভাতে, তাই এইভাবেই সব দিয়ে একটু মিক্স করে নিলাম। ব্যাস রেডি হয়ে গেছে, আজকের মতো লাঞ্চে যা যা খাবো তার সবই রেডি হয়ে গেছে। এইটা দেখে আমার বেশি ভালো লাগছে, ডালের বড়া খেতে আমি ভীষণ ভালোবাসি। রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে চলে এসেছি উপরে, এবার একটু রেস্ট নিতে। ঘড়িতে এখন প্রায় 3টে মতো বাজে, এবার একটু রেস্ট নেব। সেই তো 5:30টায় উঠেছি, সেই তখন থেকে গাড়ি চলছেই তো চলছে, আর ভালো লাগছে না, তাই এই সময়টা এলে ভীষণ ক্লান্তি আসে, একটু গল্পের বই পড়তে পড়তে কখন ঘুমিয়ে পড়ি। শীতকালে টেম্পারেচার এত লো হয়ে যায়, আর সেই জন্য ঘরের হিউমিডিটিও এত কমে যায়, হাত পা দুটোই যেন ভীষণ ড্রাই হয়ে যায়। তাই এই শোবার আগে দুবেলাই, রাত্রে আর এই দুপুরে একটুখানি ভেজলিন লাগিয়ে নিই। গুড ইভিনিং এভরিওয়ান। প্রায় ঘন্টাখানেক শোয়ার পর তারপরে উঠে একটু
একটু গরম গরম চা খাই। শীতকালে কার না ভালো লাগে। আর দেখবেন শীতকালে এরকম লেপের তলা থেকে বেরোতেই ইচ্ছে করে না, বেরোলেও মনে হয় ঢাকা চাপা দিয়ে বসেই থাকি। আর এই গরম গরম চা নিয়ে বেশ খানিকক্ষণ বিকেলের একটু সময় কাটিয়ে দিলাম। যদিও ঘুম থেকে উঠে সন্ধেটা দেওয়া হয়ে গেছিলো, কারণ সন্ধে তো হয়েই যায়, তাই চা খাবার আগেই সন্ধেটা দিয়ে দিই। দাঁড়ান, একটা পার্সেল এসছে অ্যামাজন থেকে। এত বাইরে ঠান্ডা, এখন -24 আছে বাইরে, তাই ঝট করে গেলাম। আর সোয়েটার পরিনি, এইটুকু বেরোবো বলে, তাই ঝটপট ঢুকে গেলাম লাফিয়ে ঝাঁপিয়ে। প্রচণ্ড ঠান্ডা বাইরে। আগের ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার যে গ্যাস ওভেনটা আছে তার পেছন দিকটা খুব নোংরা হয়ে গেছে। বেশ কিছুদিন, আমি প্রায় 2-3 বছর এটাকে ক্লিন করিনি বলে পেছনের দিকটা এরকম নোংরা। কিন্তু এইটাকে যাতে আর নোংরা না হয় তার জন্যই একটা ব্যবস্থা নিয়েছি। সেটা হচ্ছে এই দুটো জিনিস আমি আনিয়েছি। এটাকে বলে কিচেন স্টোভ কাউন্টার গ্যাপ কভার। তো এটাকেই সাইডে এইভাবে লাগিয়ে দেয়, মানে কাউন্টার টপ আর গ্যাসের মাঝখানে যে জায়গাটা আছে ফাঁকা, সেই জায়গাটাতে এইভাবে প্রেস করে করে লাগিয়ে দিলেই কিন্তু এটা সুন্দর লেগে যাবে। আপনারা কিনে এটাকে ইউজ করলেই বুঝতে পারবেন যে কিভাবে লাগাতে হয়। খুব ইজি। আর যেহেতু এটা সিলিকনের, তাই গরমেও কোনো অসুবিধা নেই। আর পরিষ্কারও, মানে নোংরা হয়ে গেলে এটা কিন্তু পরিষ্কারও করা যাবে। আর বিভিন্ন কালারের পাওয়া যাবে। বিভিন্ন কালার বলতে গ্রে পাওয়া যায়, লাইট গ্রে, ডার্ক গ্রে, হোয়াইট, ব্ল্যাক, এরকম পাওয়া যায়। মানে যার যেরকম কাউন্টার টপের কালার হবে ঠিক সেই রকমই আপনারা মোটামুটি পেয়ে যাবেন। আমার যেহেতু সাদা, তাই সাদা আনিয়েছি। তবে গ্রে আনালেও খারাপ লাগতো না মনে হয়। যাক, লাগানো হয়ে গেছে, এবার মনে শান্তি যে আর নোংরা হবে না। এটা লাগালে কিন্তু সত্যি নোংরা হয় না। আর এখানে যারা থাকে তারা সবাই জানে, আমিও জানতাম, কিন্তু আমি আর অতটা কেয়ার নিইনি। আর না কেয়ার নেবার ফল তো দেখতেই পেলেন। তো যাই হোক, লাগানোর পর এখন বসে গেছি একটু পিঠে করতে। আজকে আর অত ডিটেলসে সব রেসিপি শেয়ার করছি না, কারণ এর আগের দিন তো দেখিয়েইছি পিঠের যে ডোটা বানায় সেটা কিভাবে বানায়। তো আবার এক জিনিস দেখাবো, তাই এখানে পিঠে করতে বসে গেছি, আপনাদের সাথে আর সেটা শেয়ার করিনি। আজকে একটু নারকেলের মানে নারকেল আর ক্ষীরের ভাপা পিঠে করব। তাই এখানে বসিয়ে দিলাম, কারণ গোলক ভাপা পিঠে খেতে খুব ভালোবাসে। গোলক কেন, আমিও ভীষণ ভালোবাসি। গুবলু এসব খায় না, তবুও মাঝে একবার এসে জিজ্ঞাসা করলো, মামা তুই কি বানাচ্ছিস? মোমো? আমি বললাম মোমো নয়, এটা একটা সুইট টাইপের জিনিস, কিন্তু ও খাবে না আমি জানি। তবুও একবার চেষ্টা করি যে খায় কি না। তো কিন্তু ও বললো খাবে না। পৌষ সংক্রান্তি থেকে শুরু করে বেশ 2-3 বার ধরে পিঠে খাই, মানে সারা বছরে এই 2-3 বারই পিঠে খাওয়া হয়। এর বেশি খেলে কিন্তু আবার খুব প্রবলেম হয়। তাই একবারে তো অনেক করতে পারি না, অল্প অল্প করে করি, এরকম করে 2-3 বার করে থাকি। আর এখানে সেদ্ধ পিঠেটা মানে ভাপানো হয়ে গেছে, কিন্তু ওই অবস্থায় খাবো না। সাধারণত সবাই ভাপা এইভাবেই সেদ্ধ খায়, মানে সেদ্ধ পিঠে এইভাবেই খায়, কিন্তু আমি এটাকে একটুখানি ভেজে নিই। ছোটোবেলায় দেখেছি মা বাসি পিঠেটাকে এরকম তাওয়াতে অল্প একটু তেল দিত, তেলের মধ্যে একটু জিরে, সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পিঠেটাকে এরকম কড়কড়ে করে ভেজে নিত। সেটাও গুড় দিয়ে খেতে খুব ভালো লাগতো। আবার সেটা যদি ঝাল পিঠে হতো তাহলে তো আর কথাই ছিল না, দারুণ লাগতো খেতে গুড় দিয়ে। তাহলে চলুন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। আমরা পিঠে এনজয় করি। আর আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। যারা নতুন বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো বাই বাই।